নমস্কার, সেরা বাংলা গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মানব পিশাচ। অমিয়, গতিক সুবিধার মনে হচ্ছে না ভাই। ঝড় উঠলো বলে কাছে কোথাও লোকালয় নেই। তুমি যতই স্পিড বাড়াও, আজকের এই ঝড়কে তুমি কিছুতেই হারাতে পারবে না। ওই দেখো, আকাশের শেষ আলো নিভে গেল। ও হো, কি মজা! বন জঙ্গলের ভিতর থেকে এরকম ঝড় আমি কখনো দেখিনি। ভাগ্যিস আজ দাদার সঙ্গে এসেছি। পরে আর ঝড়কে এড়াবার চেষ্টা করা মিছে। ওই দেখ, মাঠের ওপারের গাছগুলো দুলতে শুরু করেছে। আচ্ছা অমি, দূরে ওই লোকালয়ের মতো কি যেন একটা দেখা যাচ্ছে না? ভাই পরেশ, আমি ওই দিকেই যাচ্ছি। ওখানে আলোই আছে বটে, কিন্তু লোক নেই। তার মানে ওটা একটা ছোট শহর। অনেক দিন আগে মড়কে ওখানকার বেশিরভাগ লোকই মারা পড়ে, বাকি সবাই পালিয়ে যায় আর ফিরে আসেনি। ওর নাম আলীনগর। ওখানে এখন জনশূন্য পোড়া ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই নেই। তবে ওরই মধ্যে কোনোখানে মাথা গোজার আশ্রয় নিশ্চয়ই পেয়ে যাব। ব্যাস, আর কি চাই? অল রাইট ভাই। দাদা, এই অন্ধকারে আলীনগরে গিয়ে কাজ নেই। তার চেয়ে মাঠে ঝড়ের ধাক্কা খাওয়া ঢের ভালো। কেন রে শিলা, আলীনগর যেতে তোর আপত্তি কিসের? না গো, আমাদের বাবুর্চির মুখে শুনেছি আলীনগরে এখন যারা থাকে তারা মানুষ নয়। মানুষ নয়? তুই কি বাঘ ভাল্লুক হায়নার কথা বলছিস? না দাদা, তা না। তারা নাকি মানুষের মতো দেখতে, কিন্তু তারা মানুষ নয়। শুনেছি তারা দিনে কবরে গিয়ে ঘুমোয় আর রাত্রিরে বেরিয়ে এসে দেখা দেয়। তুই কি ভূতের কথা বলছিস? ছি শিলা, এখনো তোর ওসব কুসংস্কার আছে? ছাড় ওসব ভূত প্রেতের কথা। আচ্ছা পরেশ, দেখ তো, দূরে একটা সাদা রঙের ভাঙা মসজিদ দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চল তাহলে ওই দিকেই। পরেশ, শিলাকে নিয়ে শীঘ্রই নেমে পড়। ওই মসজিদে গিয়ে ঢোক। দাদা দেখ, মসজিদের একদিক পুরো ভেঙে পড়েছে আর একটা অংশ কোনোভাবে দাঁড়িয়ে আছে। অমি, এ ভাঙা মসজিদ থরথর করে কাঁপছে। মাথার উপর ভেঙে পড়বে না তো? ভেঙে পড়লেই বা উপায় কি বল? ও দাদা, চল আমরা বাইরে পালিয়ে যাই। পাগল নাকি? বাইরে গেলে ঝড়ে উড়ে যাবি একেবারে। অমি, গাড়ি থেকে টর্চটা এনেছিস? এনেছি, কিন্তু কেন? একবার জেলে দেখ না ভাই। অন্ধকারে পা বাড়াতে ভয় লাগছে। যদি সাপ টাপ থাকে? টর্চটা জেলে একদিকে আলোর রেখা ফেলতেই আমিও চমকে উঠল। আধখানা ভাঙা ছাদের নিচে হাঁটুর ওপর মুখ রেখে স্তব্ধ হয়ে বসে আছে এক অদ্ভুত মানুষের মূর্তি। দীর্ঘ ঘোর কৃষ্ণবর্ণ দেহ, লম্বা লম্বা চুল মাথা থেকে কাঁধ পর্যন্ত ঝুলে পড়েছে, গোপদারি কামানো, পরনে একটা কালো ওভারকোট ও ঢিলে ইজের। কিন্তু তার চোখ দুটো এতটাই উজ্জ্বল যে তার দিকে তাকাতেও কষ্ট হয়। ওকে দাদা, ওকে। এই কে তুমি? আমি পথিক। তোমার নাম কি? আমি পথিক, এই পরিচয় যথেষ্ট। এখানে কেন? যে জন্য তোমরা এখানে এসেছো, আমিও সেই জন্যই এসেছি। তা এতক্ষণ সাড়া দাওনি কেন? দরকার হয়নি, তাই দিইনি। আমিও টর্চ নিভিয়ে ফেলতেই চারিদিক আবার অন্ধকার নেমে এলো। কিন্তু সকলেরই মনে হতে লাগলো সেই অন্ধকারের ভিতর হতে অপরিচিত মূর্তি যেন থেকে থেকে আগুনের ফিনকি ছড়িয়ে দিচ্ছে। দাদা, শিগগির এখান থেকে বেরিয়ে চল, নাহলে তুমি অজ্ঞান হয়ে যাবো। অমি, এখানে দাঁড়িয়ে যখন ভিজতে হচ্ছে, তখন গাড়িতে গিয়ে বসাই ভালো। অমিও কান পেতে শুনে বুঝল পাহাড়ের পথের ওপর দিয়ে কল কল করে জলস্রোত ছুটছে। এ পথে মোটর চালানো মোটেই নিরাপদ নয়।
কিন্তু এই ভাঙা মসজিদের ফুটো ছাদের তলায় অন্ধকারে ওই বিচিত্র মূর্তির সঙ্গে এখানে থাকতেও তার ইচ্ছা হলো না। সে শিলার হাত চেপে ধরে বলল, চল গাড়িতে গিয়ে বসি। দেখলি, আমরা ভয় পেয়ে পালাচ্ছি ভেবে ওই লোকটাকে কোন ঠাট্টা ভাসে হাসল। কিন্তু আমি শিলার কথা ভেবে রাতটা সামলে নেই। তখনই বলেছিলাম দাদা এখানে এসো না। দূর পাগলি, তুই কি ভেবেছিলি ওটা ভূত? ও ভূত কিনা জানি না, কিন্তু ওকে দেখে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছিল। তোর সবটাতেই বাড়াবাড়ি। নিয়ে এখন গাড়িতে ওঠ। শিগগির স্টার্ট দাও দাদা, এখানে আর 8 মিনিটও নয়। পরেশ দেখ, ওরা আবার কারা? 6 জন লোক পাশাপাশি গাড়ির দিকে এগিয়ে আসছে। পরিত্যক্ত আলীনগর, দিনের বেলাতে যেখানে মানুষের দেখা মেলে না, কিন্তু আজ সন্ধ্যের পর ঘুটঘুটে অন্ধকারে এই দুর্যোগের রাতে ধ্বংসস্তূপের মধ্যে এরা কারা? এটা কি কোনো বেড়াবার সময়? অমিয়, ঘন্টা বাজা। দেখ দেখ, ওরা যেন শুনতেই পেল না। তালে তালে যেন মেপে মেপে পা ফেলে তারা সামনের দিকে এগিয়ে আসছে, যেন সব দম দেওয়া কলের মূর্তি। প্রত্যেকের পরনে সাদা কাপড়, প্রত্যেকেরই দেহের উপরের দিকটা আড়ষ্ট, এবং প্রত্যেকের হাত দুটো পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো দুপাশে স্থিরভাবে চলছে। চলছে কেবল তাদের পাগুলো। কে তোমরা? আমার হর্ন শুনতে পাচ্ছ না? সরে যাও, নইলে মরবে। কিন্তু তারা কেউই সাড়া দিল না। পথ জুড়ে তালে তালে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো, যেন তারা থামতে জানে না। এই পরেশ, টাকাত নয় তো? বন্দুকটা নেই। আর এক পা এগোলেই গুলি করব কিন্তু। আমি, এরা তো আমাদের দিকে এগিয়ে আসছে। এরা কি ভাবছে আমরা চেষ্টা করছি? এরা ডাকাত না পাগল? গাড়িতে শিলা রয়েছে, কোনো বিপদ হলে বাড়িতে গিয়ে মুখ দেখাবো কী করে? যাই হোক, আমার কথা যদি না শোনে তাহলে আমি বন্দুক ছুড়বই। এই শেষবার বলছি, পথ ছেড়ে দাও। পরেশ, বন্দুক তোল। আমি 3 গুনলেই বন্দুক ছুড়বি। 1, 2, 3, ফায়ার! কি হলো পরেশ? এদের তো দেখলাম কিছুই হলো না। ওহে মানিক, দিনে দিনে হলোটা কি? দুনিয়ার বড় বড় সাধুর অভাব অনেক দিনই শুনেছি, আজকাল আবার অসাধুরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই দেখো না, পুলিশ কোর্টে রিপোর্ট দেখছি, খালি কতগুলো গাঁট কাটা আর ছিচকে চোরের ইতিহাস। বুদ্ধ খবরের নিকুচি করেছে। কি বলছিস তুই জয়ন্ত? শহরে বড় বড় চোর ডাকাত খুনে নেয়, এটা তো পুলিশের কৃতিত্বের পরিচয়। এর জন্য কিন্তু সুন্দরবাবু অনায়াসে বাহাদুরি দাবি করতে পারে। তা বাদ দে, এনে কফিটা খা। কিন্তু চুরি ডাকাতি খুন খারাপি না থাকলে পুলিশেরও চাকরি থাকবে না, আর আমাদেরও সময় কাটবে না। কেবল তাই নয় ভাই, অপরাধীর অভাবে কোনো কোনো দেশে পুলিশের অত্যন্ত দুর্দশাও হয়। ইউরোপের একটা শহরে চোরেরা একবার ধর্মঘটে গেছিল, জানিস? কীরকম? চোরেদের ধর্মঘট? এই যে গৃহস্থের পক্ষে মস্ত বড় সুখবর ভাই। হ্যাঁ, গৃহস্থের পক্ষে সুখবর, সেটা সত্যি। কিন্তু যে শহরের কথা আমি তোকে বলছি, সেখানকার পুলিশ কিন্তু এটাকে সুখবর বলে মনে করেননি। শহরবাসীরা হঠাৎ একদিন সকালে উঠে দেখল রাস্তায় রাস্তায় দেওয়ালের গায়ে বিজ্ঞাপন, চুরি ব্যবসায় অচল হইয়া পড়িয়াছে। পুলিশ এত বেশি ঘুষ দাবি করে যে চোরাই মাল বেচিয়া আমাদের আর কোনো লাভ থাকে না। পুলিশের এই অন্যায় দাবির বিরুদ্ধে প্রতিবাদ করিবার জন্য এই নগরের চোর সম্প্রদায় অদ্য হইতে চৌর্যবৃত্তি থেকে পরিত্যাগ করিল। বেশ ভালো খবর তো জয়ন্ত। তারপর আর কি, 2-4 দিন পরে ওখানকার পুলিশ মানতে বাধ্য হলো
যে চোরদের কাছ থেকে অত বেশি ঘুষ আর তারা নেবে না। তখন চোরেরা আবার ধর্মঘট বন্ধ করল। আরে এই যে চা খাওয়া হয়ে গেছে দেখছি। আরে সুন্দরবাবু, আসুন আসুন। আরে না না, এইমাত্র কফি শেষ করলাম। কফি? এই গরমে কফি? ওরে বাপরে, তোমাদের দেখছি সব মাথা খারাপ হয়ে গেছে। 100 টাকা বকশিস দিলেও আমি এখন কফি খাবো না বাবা। 100 টাকা বা কফির কাপ কিছুই আপনার ভাগ্যে নেই। আপনার জন্য স্রেফ 1 কাপ চা। আর টোস্ট, ডিম, জ্যাম এদের কি হবে? আরে তাও আসবে, আপনি নির্ভয়ে চেয়ারের মধ্যে বসে পড়ুন। আচ্ছা জয়, তুই কি আজকের কাগজখানা ভালো করে পড়িসনি? না, পুলিশ কোর্টের কলম ছাড়া আমি আর আজ কিচ্ছু দেখিনি। চট্টগ্রাম থেকে এদের নিজস্ব সংবাদদাতা কি লিখেছে জানিস? না। শোন তাহলে বলি। বিভীষণ বিভীষিকা, রহস্যময় মেয়ে চুরি। পার্বত্য চট্টগ্রামের চারিদিকে গ্রামে এক বিভীষিকার সঞ্চার হয়েছে। মাস কয়েকের মধ্যে 3টে পরিবারের 3টে মেয়েকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। আসল ব্যাপার কিছুই বোঝা যায়নি। এমন অদ্ভুত কাণ্ড এই অঞ্চলে আর আগে কখনো ঘটেনি। পুলিশ প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু যে তিমিরে সে তিমিরেই পড়ে আছে। দেখ দেখ, এখানে ঘটনাগুলো লিখেছে। কি লিখেছে প্রথম ঘটনাটা এই রকম। বীরনগর গ্রামের মধুসূদন কর্মকারের বড় মেয়ে প্রমোদা সন্ধ্যের সময় পুষ্করণীতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আর ফিরে আসেনি। এই দেখ, দ্বিতীয় ঘটনাটা হলো বীরনগর থেকে 10 মাইল তফাতে চণ্ডীপুর। শ্রীযুক্ত পঞ্চানন চৌধুরী এখানকার একজন বিশিষ্ট গৃহস্থ। তাঁর নাতনি কুমারী কমলা দেবী, বয়স 16, গুমোট গরমের জন্য বারান্দায় শুয়েছিলেন। শেষ রাতে হঠাৎ কমলার ভীত চিৎকারে বাড়ির সকলে ঘুম ভেঙে যায়। গিয়ে দেখে কমলা অদৃশ্য। ইন্টারেস্টিং। তৃতীয় ঘটনাটা কিন্তু আরও ইন্টারেস্টিং জয়ন্ত। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার R.N. সেনের একমাত্র কন্যা কুমারী শীলা তার ভাই মিস্টার অমিয় সেনের সঙ্গে শিকার দেখতে গিয়েছিলেন। পৌর শহর আলীনগরের কাছে কারা নাকি তাদেরকে আক্রমণ করে এবং শীলাকে অপহরণ করে নিয়ে যায়। কি বলছিস কি মানে? ঠিকই বলছি জয়ন্ত, কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কন্যা চুরি যায়, তাহলে সাধারণ দরিদ্র প্রজারা করবেটা কি? আমাদের পুলিশরা করছেটা কি, সেটাই তো বুঝতে পারি না। এ তোমাদের ভারী দোষ মানে, যত দোষ নন্দ ঘোষ। কিছু না হলেই সেটা পুলিশের নামে দোষ হয়ে গেল। যেখানে যা কিছু দুর্ঘটনা ঘটবে তার জন্য দায়ী হচ্ছে এই আমরা। আরে না না সুন্দরবাবু, আপনাকে মানিক দোষ দিচ্ছিল না। আরে না না, খবরটা আমিও পড়েছি। সব ব্যাপারগুলোই আজগুবি। চোরেরা চুরি করতে এসে নাকি অট্টহাসি হাসে, আর গোড়াদের মতো নাকি তালে তালে পা ফেলে চলে। এটাই প্রথম শুনলাম। মে আই কাম ইন? হ্যাঁ, কে? কাকে চান? ঘরের ভেতর এসে দাঁড়ালো এক তরুণ যুবক। তার পরনের বিলাতি পোশাক ইস্ত্রিহীন, এলোমেলো চুল, মাথায় টুপি নেই, কপালে ব্যান্ডেজ বাঁধা, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। দেখলেই মনে হয় যেন অত্যন্ত চিন্তিত এবং বিপদগ্রস্ত। আপনি কাকে চান? জয়ন্তবাবুকে। আমি ভয়ানক বিপদে পড়ে ছুটে এসেছি। আমারই নাম জয়ন্ত। আসুন, ভেতরে আসুন। আপনার নাম জানতে পারি? আমার নাম অমিয় সেন। আমি চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বসুন। খবরের কাগজে বোধহয় এইমাত্র আপনারই নাম দেখেছি। আপনি তো চট্টগ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার R.N. সেনের পুত্র, তাই তো? আগে হ্যাঁ, ব্যাপারটা যখন আপনি আগেই শুনেছেন, তখন আমি কেন এখানে এসেছি সেটাও বোধহয় বুঝতে পেরেছেন। আপনার বোনকে আপনি উদ্ধার করতে চান? আগে হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি শীলাকে উদ্ধার না করে আমি বাবার কাছে মুখ দেখাবো না। তাহলে আগে সমস্ত ঘটনা আমাদের কাছে খুলে বলুন। কিন্তু সব শুনে যদি আপনি আমাকে মিথ্যাবাদী বা পাগল মনে করেন? কেন? সমস্ত ঘটনাটাই এমন অসম্ভব যে আমার বাবাও আমার কথা বিশ্বাস করেননি।
অথচ আমার প্রত্যেক কথাই সত্য। হোক অসম্ভব, তবু কোনো কথাই আপনি যেন গোপন করবেন না। কিছু লোকলে আমি আপনার কোনো উপকারেই লাগবো না, এইটুকু খালি দয়া করে মনে রাখবেন। অমিও তার কাহিনী বলতে লাগলো। আচ্ছা আচ্ছা। তারপর শিলা অজ্ঞান হয়ে গেল। তারপর কি হলো? ওদিকে ভাঙা মসজিদের ভেতর থেকে সেই অমানসিক হাসি, এদিকে বন্দুকের গুলিতে আহত হয়েও নির্বিকারের মতো 6টা আড়ষ্ট দেহ আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। আমার পাশেই শিলার অজ্ঞান হওয়া দেহটা পড়ে আছে। চারিদিকে ঝোড়ো ঠান্ডা হাওয়া, বৃষ্টির ঝড়ঝড় কান্না, মাথার উপর আকাশ ঘন ঘন জ্বলছে। আমি যেন কেমন আচ্ছন্ন হয়ে গেলাম। সেই অবস্থায় বুঝতে পারলাম পরে সে অজ্ঞান হয়ে গেছে। গাড়ির সামনে এসে মূর্তিগুলো থমকে দাঁড়িয়ে পড়ল। সেই সময় তাদের চোখগুলো দেখে আমার বুকের ভিতর শিউরে উঠল। মরা মানুষ তাকিয়ে থাকলে যেমন মনে হয়, তাদের দৃষ্টিও ঠিক সেই রকম। সে চোখগুলো যেন তাকিয়ে আছে মাত্র, কিন্তু তাদের ভিতরে কোনো ভাবেরই আভাস নেই, এবং তারা চোখ খুলেও তাকিয়ে নেই। হ্যাঁ, কেমন এক অদ্ভুত চোখ। মূর্তিগুলো হঠাৎই দুভাগে ভাগ হয়ে গেল। আর 3জন এলো গাড়ির বাঁদিকে, আর 3জন এলো গাড়ির ডান পাশে। আর তারপর আমি কি করব না করব ভাবতে ভাবতেই দুখানা হাত এসে আমার কোমর জড়িয়ে ধরল। সেই দুখানা হাত কেবল কঠিন না, কি অস্বাভাবিক ঠান্ডা। আমি প্রাণপণ বাধা দিয়েও তাদের ঠেকাতে পারলাম না। হাত দুখানা আমাকে এক টানে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে পড়ে মাথায় চোট লেগে আমি অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু অজ্ঞান হতে হতেও শুনতে পাচ্ছি সেই অট্টহাসি। কি ভয়ানক সেই অট্টহাসি। যখন জ্ঞান এলো তখন ভোর হয়ে গেছে। দেখি গাড়ির সামনে পরেশ পড়ে আছে। আমি পাগলের মতো ছুটে গিয়ে শিলা শিলা করে অনেক ডাকলাম, কিন্তু কোথায় শিলা? তারপর আমি আর পরেশ গোটা আলীনগর খুঁজে দেখেছি, কিন্তু শিলা কোথাও নেই। আমি আর বেশি কথা বাড়াবো না, কেবল এইটুকু জেনে রাখুন, সমস্ত আলীনগর আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। পুরো বাড়ির পর পুরো বাড়ি, ধ্বংসস্তূপের পর ধ্বংসস্তূপ, সেখানে কোথাও শিলা নেই। এতটুকু বলেও আমিও থামল। গোটা ঘর স্তব্ধ। ঠিক এমন সময় সুন্দরবাবু বলে উঠলেন, মিস্টার সেন, আপনি যা বললেন তার কিনারা করা জয়ন্ত বা পুলিশের কাজ নয়। তবে আমার কি হবে? যা শুনলাম তা যদি পাগলের প্রলাপ না হয়, তাহলে রীতিমতো ভৌতিক ব্যাপার। জয়ন্ত বা পুলিশ কেউই ভূত ধরতে পারবে না। আপনি বরং ভালো ওঝার ব্যবস্থা করুন। আপনার বোনকে ভূতে উড়িয়ে নিয়ে গিয়েছে। জয়ন্ত বলল, মানিক, জিনিসপত্র সব গুছিয়ে নে। অমিয়বাবুর সঙ্গে আমরা আজই চট্টগ্রাম যাব। জনশূন্য আলীনগর, চারিদিকে ছোট ছোট পাহাড়ের ঢেউ খেলানো প্রাচীর। কোথাও ঝাঁকে ঝাঁকে উড়ে যায় বনমুরগিরা, আবার কোথাও শীষ দিয়ে ওঠে অজানা পাখি। কোথাও অনেক দূর থেকে শোনা যায় কার বাঁশির হারিয়ে যাওয়া সুর। এরই মধ্যে ঘুমিয়ে নিঃশ্বাস হয়ে আছে জনশূন্য আলীনগর। পাহাড়ের ওপর থেকে তাকে দেখায় একখানা ছবির মতো। বাড়ির পর বাড়ি, কোনো কোনো বাড়ির বয়সও বেশি নয়, আকারও জীর্ণ নয়, কিন্তু অধিকাংশ বাড়ি নীরবে যেন প্রচার করতে চায় ধ্বংস দেবতার মহিমা। তাদের দেখলেই মনে পড়ে খণ্ড বিখণ্ড মাংসহীন কঙ্কালকে। জয়ন্ত আজ সারা দিন ধরে আলীনগরের জনশূন্যতায় ঘুরে বেড়াচ্ছে, এবং তার সঙ্গে আছে মানিক, অমিয়, পরেশ ও সুন্দরবাবু। ওরে বাবা জয়ন্ত, আমি আর এক পাও নড়ছি না। তোমাদের খাতিরে পড়ে শেষটা কি আত্মহত্যা করব? এখানে সর্দি গরমি হলে দেখবে কে? আচ্ছা আচ্ছা সুন্দরবাবু, এইবারে আমরা খানিকটা বিশ্রাম করতে পারি। আমাদের শহর দেখা হয়ে গেছে। বাঁচালে জয়ন্ত, বাঁচালে।
হ্যাঁ, যাই এবার নদীর তীরে বালির ওপরে গিয়ে বসি। আচ্ছা জয়ন্তবাবু, তাহলে এরপর আমরা কি করব? আজকের রাতটা আমরা এখানেই কাটিয়ে দেবো ভাবছি। আপনি কি বলেন অমিয়বাবু? সুন্দরবাবু চমকে উঠলেন, বললেন, হ্যাঁ, সে কি কথা জয়ন্ত? থাকবো বললি তো আর থাকা হয় না, এখানে থাকবো কোথায়? যদিও আজ চাঁদ উঠবে না, তবু মাথার ওপর আকাশের চাঁদোয়া তো আছে। যদি বৃষ্টি হয়? এখানে মাথা গুজবার জন্য পোড়ো বাড়ির অভাব নেই সুন্দরবাবু। গোটা শহরটাই তো আজ আমাদের দখলে। আহা হা হা হা, মরে যাই আর কি, সবই তো ব্যবস্থা করে দিল দেখছি। কিন্তু পোড়ো বাড়িতে পোড়ো পেটের অন্ন জোটাবে কে? না, অন্ন আজ জুটবে না। মাফ করো ভাই, আমি বিধবা স্ত্রীলোক নই, উপোস টুপোস আমার হাতে সহ্য হবে না। তাহলে আপনি বাসায় ফিরে যান। একলা? অজ্ঞতা। দেখো ভাই, সূর্য ডুবু ডুবু সন্ধ্যা আসি আসি করছে, রাত আধারে এখানে কী সব কাণ্ড হয় অমিয়বাবুর মুখে তো আমরা আগেই শুনেছি। একলা এখান থেকে ফেরা অসম্ভব, কারণ আমি ভূত পেতনি মানি। এবং অমিয়বাবুর বোন শিলাকে যে মানুষ চুরি করেছে সে কথা আমি মানিও না। একলা বাসায় ফেরবার সময় যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়। ভয় নেই সুন্দরবাবু, আজ রাত্রে অন্ন না জুটলেও অন্য কিছু জুটতে পারে। পরেশবাবু, বলুন তো আপনার গাড়িতে রসদ কি আছে? এক কাঁদি মর্তমান কলা, ল্যাংড়া আম, সন্দেশ, ডজন ছয় চিকেন স্যান্ডউইচ, কিছু কেক, আর আছে কিছু বিস্কুট। অতএব সুন্দরবাবু, আজ আপনার উপোস করার কোনো ভয় নেই। তাহলে তোমরা সবাই এখানে রাত্রিবাস করবে বলে একদম তৈরি হয়েই এসেছো? কতকটা তাই বটে। এটা আমাকে আগে জানাওনি কেন? এখানে রাত কাটাবার প্রস্তাব আমার একদম ভালো লাগছে না। আচ্ছা অমিয়বাবু, আপনি না বলছিলেন মানুষ এখানে আসতে চায় না? হ্যাঁ, এই জায়গাটার বদনাম আছে, আর সে বদনাম যে মিছে নয় তার প্রমাণও আমরা পেয়েছি। তাহলে এই বালির ওপরে পায়ের দাগগুলো কিসের? সুন্দরবাবু, আপনি পায়ের দাগ পরীক্ষা করতে জানেন? পুলিশে কাজ করি তার জানি না। আমেরিকার রেড ইন্ডিয়ানরা পুলিশে কাজ করে না, কিন্তু পায়ের দাগ দেখে অপরাধী ধরতে তারা যেমন ওস্তাদ, পৃথিবীর কোনো বড় ডিটেকটিভ তেমন নয়। কিন্তু সে কথা এখন থাক। আমাদের সামনের এই দাগগুলো দেখেও কিন্তু অনেক কথা বলা যায় সুন্দরবাবু। তো কি বলা যায় শুনি? জয়ন্ত পকেট থেকে একটা গজকাঠি বের করে এক মনে দাগগুলো মাপতে লাগলো। তারপর বলল, দাগগুলো যখন এত স্পষ্ট তখন নিশ্চয়ই পুরনো নয়, হয়তো কালই দাগগুলোর উৎপত্তি হয়েছে। এখান দিয়ে একদল লোক হেঁটে গেছে। যে দলের একজন লোক খুব বেশি ঠ্যাঙা, বেটেদের চেয়ে লম্বা লোকেদের পায়ের দাগের মধ্যে ব্যবধান হয় বেশি। আর দলের আরেকজন লোক খুব মোটা, তাই তার পায়ের দাগ বালির ভিতরে বেশ গভীর পর্যন্ত বসেছে। দলের একজনের ডান পা খোঁড়া, বালির উপরে তার ডান পায়ের আঙুলের চিহ্ন রয়েছে, কিন্তু গোড়ালির চিহ্ন নেই। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে এখানে 6 জন লোকের পায়ের দাগ আছে। আমি 6 জোড়া আলাদা পায়ের দাগ পেয়েছি। আচ্ছা অমিবাবু, আপনি বলেছিলেন না আপনাকে যারা আক্রমণ করেছিল তারাও 6 জন ছিল? একদম ঠিক জয়ন্তবাবু, তাদের দলেও 6 জন লোক ছিল। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন নিশ্চয়ই, এগুলো তাদেরই পায়ের দাগ হলে বলতে হয় ভূত প্রেত বলে সন্দেহ করবার কিছু নেই। তারা ছায়ামূর্তি হলে এখানে তাদের পায়ের দাগ পড়তো না। এই একটা কথা বলুন তো, যখন আপনারা গুলি করেছিলেন তখন আপনাদের মাথা ঠিক ছিল তো? দেখুন, আমার পক্ষে জোর করে কিছু বলা সাজে না, আর অসম্ভব কেউ বিশ্বাসও করবে না। কিন্তু জানবেন, তারা আমাদের এত কাছে ছিল যে অতি বড় আনারের গুলিও ব্যর্থ হওয়ার কথা নয়। যাক সে কথা, এখন এসব নিয়ে তর্ক করার কোনো দরকার নেই, কারণ সেই 6টা মূর্তি সামনে না থাকলে এই তর্কের কোনো মীমাংসাও হবে না। তার চেয়ে এখন দেখা যাক ওই দাগগুলো কোন দিকে গেছে। জয়ন্ত, ওই দেখ,
পায়ের দাগগুলো একটা ভাঙা প্রাচীরের মধ্য দিয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে। চলো আমরাও এগোই, তবে মনে হচ্ছে না আজকে নতুন কিছু পাওয়া যাবে। সূর্য প্রায় ডুবুডুবু। এই জয়ন্তবাবু, আমাকে ফেলে কোথায় চললেন? এই দেখুন, কতগুলো স্যান্ডউইচ পেয়েছি আর গোটা কয়েক কলা। কিন্তু এই অন্ধকার জায়গা আমাকে একা ফেলে এরকম করে যাবেন না আপনারা? আরে সে কি কথা সুন্দরবাবু, আপনাকে তো দেখলাম এক্ষুনি গাড়ির দিকে গেলেন খাদ্যের সন্ধানে। তো ওরকম আম, কলা, কেক, সন্দেশ, বিস্কুট, স্যান্ডউইচ এসবের মাঝখানেও আপনি নিজেকে একলা মনে করছিলেন? এই ঠাট্টা আমি একদম পছন্দ করি না, কিন্তু বিশেষ করে এরকম মুহূর্তে। তা জয়ন্ত, তোমরা কোথায় যাচ্ছ? ওই জমিটার মধ্যে পায়ের দাগগুলো ওরই মধ্যে ঢুকেছে। উরি বাবা, ওটা তো গোরস্থান মনে হচ্ছে। হ্যাঁ, ওটা গোরস্থানই বটে। দেখতে পাচ্ছেন এখনো 2-4টে কবরের পাথর অটুট আছে। আমি জানতে চাই, পরিত্যক্ত এ শহরে এই পৌর গোরস্থানে 6 জন মানুষ কি উদ্দেশ্যে এসেছিল? হয়তো তারা এখনো ওখানেই আছে, কারণ পায়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে এ পথ দিয়ে এখনো তারা বেরিয়ে আসেনি। কে জানে, হয়তো তারা অন্য পথ দিয়ে বেরিয়ে গিয়েছে। হতে পারে, কিংবা এখনো তারা বেরোয়নি, সেটাও তো হতে পারে। কিন্তু আর যে আলো নেই মশাই। আরে আকাশের আলো নেই, আমাদের কাছে আলো আছে। সুন্দরবাবু, ভুলে যাচ্ছেন কেন? আমরা 6টা বড় বড় পেট্রোলের লণ্ঠন এনেছি, সেগুলো জ্বালালে এখানটা আলোই আলো হয়ে উঠবে। এই শোনো জয়ন্ত, এই রাত্রিবেলা বেড়াবার জন্য গোরস্থান কিন্তু ভালো জায়গা নয়। আমরা তো কাল সকালেও যেতে পারি ওর মধ্যে। এক রাত্রে হেরফেরের সমস্ত সুযোগ নষ্ট হয়ে যেতে পারে সুন্দরবাবু। আমি আজকেই ওই গোরস্থানটা দেখব। কিসের হাসি জয়ন্তবাবু, কিসের হাসি? আমিও সেদিনও আমরা এরকমই একটা অমানসিক হাসি শুনেছিলাম। সুন্দরবাবু শুনুন, অত ভয় পাবেন না। যে হাসছে সে হয় পাগল, আর না হয় আমাদের সঙ্গে ঠাট্টা করছে। এ কোনোভাবেই ভূত বা প্রেত হতে পারে না। মানিক, বন্দুকটা রেডি কর। জয়ন্ত, আলো আলো জ্বালো। জয়ন্ত, আলো জ্বালো। পরেশ আলো আনতে গাড়ির দিকে এগোতেই জয়ন্ত তার হাতখানা চেপে ধরল। কোথায় যাচ্ছেন? আরে আজ যে অন্ধকার সইতে পারছি না, আলোগুলো এনে জেলে ফেলি। না, যদি এখানে সত্যি শত্রু থাকে তাহলে আলো জানলে আমাদের দেখতে পাবে। এখন অন্ধকারই হচ্ছে আমাদের বন্ধু। আরে জয়ন্ত, শত্রুরা অন্ধকারেই আমাদের দেখতে পেয়েছে। ওই দেখো, ঝোপের ভেতর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। মানিক আর অমিয় দুজনেই সঙ্গে সঙ্গে হাতে বন্দুক তুলল। জয়ন্ত হেসে বলল, আরে খুব সম্ভব দুটো শেয়াল আশ্চর্য হয়ে আমাদের দেখছে। সুন্দরবাবু, মিছে ভয় পেয়ে লোককে ভয় দেখাবেন না। ভয় বড় সংক্রামক। একজন ভয় পেলে সকলেই ভয় পাবে, অথচ এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি এখনো। মানিক চুপি চুপি বলল, জয়, নদীর জলে ছপছপ শব্দ শুনতে পাচ্ছিস? কি যেন নদী পার হচ্ছে। আর দেখ, আর একটা পায়ের শব্দ, যেন মনে হচ্ছে গোরস্থানের ভিতরে ঢুকে গেল। কিন্তু কি, এত অন্ধকারে কাউকে তো দেখাই যাচ্ছে না। অমিয় বলল, জয়ন্তবাবু, যেখানে দিনের বেলা লোক আসতে ভয় পায়, সেখানে এমন সময় এই অন্ধকারে কি কেউ বেড়াতে আসবে? আর যদি কেউ আসেও, তাকে কি সাধু বলে মনে হয়? ঠিকই বলেছেন অমিয়বাবু, এখান দিয়ে যে গেল সে কি মানুষ? এই রাত্রে এই পুরো শহরের গোরস্থানের সঙ্গে মানুষের কি সম্পর্ক থাকতে পারে? আমরা চোখে কিছু দেখতেই পাচ্ছি না, অথচ উনি দিব্যি হন হন করে চলে গেল। জয়, আমরা কি ওর পেছনে গোরস্থানে গিয়ে ঢুকবো? কিন্তু মানিক, এখন যদি গোরস্থানে ঢুকতে হয় তাহলে আমাদের আলো জ্বালাতে হবে। আর আলো জ্বালানো আর নিজে থেকে ধরা দেওয়া একই ব্যাপার। শোনো শোনো জয়ন্ত, এখন আমাদের কর্তব্য হলো মানে গাড়িতে গিয়ে উঠে পড়া। নইলে ভূত কি মানুষের হাতে না হোক, সাপ কিংবা বিচ্ছুর হাতে আমাদের মৃত্যু অনিবার্য। পরেশ বলল, ঠিকই বলেছেন সুন্দরবাবু। এইমাত্র আমার পায়ের ওপর দিয়ে কি যেন একটা সর করে চলে গেল। আরে আরে কি মুশকিল রে বাবা, আমার পায়ে উঠলে তো আমাকে নিশ্চয়ই কামড়ে দেবে। হুস 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 হুস।
সুন্দরবাবু, হুস হুস করে কি আপনি কাক তাড়াচ্ছেন? দেখো মানিক, সব জায়গায় আর কি মানায় না। মরছি নিজের জ্বালায়, এখন ঠাট্টা করে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। ওরে বাসে কি অন্ধকার! দুনিয়ায় যে এত অন্ধকার থাকতে পারে তা আমার জানা ছিল না। ও জয়ন্ত, কোন দিকে গাড়ি আছে বলে দাও না। আর তোমরা না যাও, আমি একলাই গাড়িতে গিয়ে বসি। সুন্দরবাবু দুপা এগোতেই তিনি আবার দুপা পিছিয়ে এলেন। ও, তাহলে উনিও এখানে আছেন। ওই দেখো মানিক, মেঘ উঠছে, মনে হচ্ছে আজকেও ঝড় বৃষ্টি হবে। তাহলে তো আমাদের দুর্দশার বাকি কিছু রইল না। কিন্তু তার মুখের কথা মুখেই রইল। ওই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো অস্বাভাবিক এক কণ্ঠধ্বনি, কি যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে কাদের ডেকে ডেকে তীব্র স্বরে বলছে, ওরে আয়, ওরে আয়, আয় তোরা আয় রে আয়। অন্ধকারে যারা দেখতে পায় তারা আসুক এখন, অন্ধকারে যারা দেখতে পায় না তাদের কাছে। আকাশের মেঘ তোদের ডাকছে, নিঝুম রাতের আধার তোদের ডাকছে, মৃত মানুষের বন্ধু তোদের ডাকছে। কবরে কবরে দুয়ার খুলে যা, কফিনে কফিনে জীবন জাগুক, মরা চোখে চোখে আলো ফুটুক। বেগম সাহেবা বসে বসে কাঁদছে, বাদীরা অন্ধকারে দেখতে পাচ্ছি না, আলো নিয়ে তোরা সবাই আয়, আয় ওরে আয়। এতক্ষণ আপনারা শুনছিলেন জয়ন্ত মানিকের মানুষ পিশাচ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি।